পৃথিবীর দুইটা মাত্র মেরু, এর একটা সাগর অপরটা মহাদেশ, কিন্তু দুইটাই দুধের মতো সাদা বরফে ঢাকা। এর একটাতে উত্তর মেরুতে তারেক অনু গিয়েছিলেন 2007 সালে। আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি যাচ্ছেন বরফের মরুভূমি অ্যান্টার্কটিকায়। আমরা আশা করছি আমরা বেশ কয়েক ধরনের পেঙ্গুইন, অ্যালবার্টাস, স্কোয়াশ থেকে শুরু করে তিমি, সিল অনেক কিছুই দেখতে পাবো। কিন্তু যে অ্যান্টার্কটিকা ইউরোপেরও 40% বড়, সেখানে আপনি 20 দিন কেন 20 বছরেও তো প্রায় কিছুই দেখতে পারবেন না, তাই না? হ্যাঁ, আমরা কিছুটা ছুঁয়ে আসব, কিছু কিছু জায়গা দেখব, এবং সেটাও খুবই অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। মার্চ মাসে তারেক অনু আমার সাথে কথা বলেছেন। তিনি আমাকে অ্যান্টার্কটিকা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তার পরিকল্পনার কথা, কিভাবে পরিকল্পনা করলেন, কিভাবে জাহাজ বাছাই করলেন, কোথায় কোথায় যাবেন। কিন্তু আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল এই অ্যান্টার্কটিকা ভ্রমণের তাৎপর্য নিয়ে। অ্যান্টার্কটিকা যাওয়া আজকাল আর নতুন কোনো ঘটনা নয়। একাধিক বাংলাদেশিও সেখান থেকে ঘুরে এসেছেন। তারপরও এটা এখনো পৃথিবীর সবচেয়ে অজানা মহাদেশ হিসেবে রয়ে গেছে। আমার আগ্রহের বিষয়টা হলো একই জাহাজে একই সাথে 30 জন বাঙালি অ্যান্টার্কটিকা যাচ্ছেন। এখন পর্যন্ত 29 জন কনফার্ম হয়েছেন। তার মধ্যে আমাদের 3 জন আমাদের পশ্চিমবঙ্গের বন্ধু, বাকি 26 জনই বাংলাদেশের, এবং আমাদের মধ্যে এখন পর্যন্ত 9 জন নারী যাচ্ছেন। এটা একটা বিশাল ব্যাপার, কারণ আমরা জানতাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় পর্যন্ত অ্যান্টার্কটিকায় নারীরা যাওয়ার অধিকার রাখতেন না, নারী অভিযাত্রীদের নিরুৎসাহিত করা হতো, গবেষকদের নেওয়া হতো না। আমাদের খুবই অল্প সংখ্যক নারী তো বটে, মানুষই বাংলাদেশ থেকে গেছে অ্যান্টার্কটিকায়। সব মিলিয়ে সংখ্যাটা হয়তো 6, 7 বা 10 অতিক্রম হয়তো করবে না। সেখানে আমরা এক দলেই প্রায় 30 জন যাচ্ছি। এটা আমার জন্য একটা বিশাল বিস্ময়ের বিষয়। এবং আমরা যেহেতু অনেকদিন ধরে অ্যান্টার্কটিকা যেতে চাই, আমি এবং আমার মেন্টর এনাম আল হক, যিনি 97-এ ইতিমধ্যে অ্যান্টার্কটিকা গিয়েছিলেন। এনাম ভাইয়ের বয়স এইবার যখন আমরা অ্যান্টার্কটিকা যাব ইতিমধ্যে 80+ হয়ে যাবে। তো আমরা খুবই খুশি, ওনার ফিটনেস আমার চেয়ে অনেক ভালো, যে ওনার সাথে আমি যেতে পারবো। তো এইটা দেখেই অনেকে বিভিন্নভাবে যুক্ত হলেন। যেমন আমাদের বার্ড ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ আব্দুর রহমান ভাই, উনি বললেন না তোমরা যখন যাচ্ছ আমিও এটাতে যেতে চাই, এনাম ভাইয়ের সঙ্গ এবং অ্যান্টার্কটিকা তুমি যাচ্ছ আমি যেতে চাই। আমার ভাই তানভীর অপু ও যেতে চেলো। এভাবে আমাদের অনেক বন্ধু যোগ দিয়েছে, এবং এর মাঝে এক বন্ধু তার সপরিবারে, ইমতিয়াজ ভাই, ওনারা কানাডা থাকেন, উনি ওনার মিসেস এবং ওনার 10 বছরের কিশোরী কন্যা, উনিও আমাদের সাথে তারা সপরিবারে যোগ দিবে। আমার জানা মতে কোনো বাঙালি মানে সপরিবার 3 জনের পরিবার আজ পর্যন্ত যায়নি অ্যান্টার্কটিকায়। এইটা বিষয় নয়, যেটা বিষয় সেটা হচ্ছে ইতিহাস ভাই আমাকে সরাসরি বলেছেন যে ভাই দেখেন এটা এত ব্যয়বহুল, আমার ওই পরিমাণ টাকা পয়সা এটা অ্যারেঞ্জ করা খুবই কঠিন, কিন্তু আমি চাই আমার মেয়ে এই অভিজ্ঞতা পাক। আপনার সাথে এনাম ভাইয়ের সাথে 20টা দিন অ্যান্টার্কটিকায় থাকবে, এর চেয়ে ভালো গিফট ওকে আমি জীবনে কী দিতে পারি। কদিন আগে আমাদের এক বন্ধু তুলান, সে ফোন দিয়েছিল, সে বললো উনি এবং ওনার ছোট ভাই যাবে। বললো আপনি এবং অপু ভাই যাচ্ছেন, আপনারা 2 ভাই, আমরা 2 ভাই, এই 4 ভাই মিলে অ্যান্টার্কটিকা যাবো। এটা কোন দিন আর হবে বাংলাদেশিদের? ব্রাজিল থেকে আমাদের বন্ধু পরাগ যাবে, যে একসময় রাজশাহীতে তার পোস্টিং ছিল বাংলাদেশ রেলওয়েতে। দিনের শেষে আমি আশাই করিনি যে 30 জন মানুষ আমরা যেতে পারবো। তো আমি খুবই অবাক এবং আমি খুবই খুশি। আমাদের টিমে কিন্তু এখন পর্যন্ত 10 বছর থেকে শুরু করে 80 বছরের মানুষ আছে। এনাম ভাই, জলিল ভাই আছে 80 বছরের, জেলানি কাকা যাচ্ছেন, এই পিচি যাচ্ছে আমাদের 10 বছরের। এইটা খুব একটা ডাইভার্সিফাইড ব্যাপার হচ্ছে। নভেম্বরের শেষ দিকে এই সময়টায় যখন সূর্য দক্ষিণ গোলার্ধে হেলে পড়ছে, আমাদের উত্তর গোলার্ধে তখন শীতকাল নামছে। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধে এই সময়টায় গ্রীষ্মকাল। মজার ব্যাপার হলো দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল মানে গরম পড়েছে এটা বলা যাবে না, বরং বলা যায় ঠান্ডাটা একটু কমে। আমরা গ্রীষ্মকালে যাচ্ছি, তার মানে আমরা প্রায় 24 ঘন্টা আলো দেখবো। অবশ্যই শীতকালে আমরা যেতে পারবো না, অন্ধকারের ব্যাপার, এবং প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন। গ্রীষ্মকালেও আমরা ঠান্ডা পাবো, কিন্তু তুলনামূলকভাবে কম পাবো। প্রচুর সূর্য থাকবে তখন, দিনে 24 ঘন্টা সূর্যের আলো, যেটা আমরা অভ্যস্ত নই। কিন্তু যেহেতু ওখানে খুব বেশি হ্যাপেনিং হবে, মানে আপনি জাহাজ থেকে পাখি দেখছেন, তিমি দেখছেন, সিল দেখছেন, বরফ দেখছেন, বড় বড় হিমশৈল ভেসে যাচ্ছে, হিমবাহ ভেঙে পড়ে যাচ্ছে, এগুলো দেখবেন। কাজেই আমার ধারণা আমরা এত সূর্য এটা আমরা এনজয় করবো, কারণ সূর্য থাকা মানে তো কিছু না কিছু দেখতে পাচ্ছি। আমরা তারেক অনুর কাছ থেকে অ্যান্টার্কটিকা সম্পর্কে একটা ধারণা নিয়ে ধরে নেন অ্যান্টার্কটিকা একটা দ্বীপ, ওর 3 দিকে 3টা মহাসাগর আছে। এই দ্বীপটা অসম্ভব বড় একটা দ্বীপ, মানে এক হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ,
কারণ এটা ইউরোপেরও 40% বড়। আমাদের এই যে বিশাল দেশ যে ভারত, সেটারও প্রায় 4 গুণ বড়, কিছু ক্ষেত্রে এটা 4.5 গুণ বড় হয়। কিন্তু এই দ্বীপটা পুরোপুরি 5 কিলোমিটার বরফের স্তরের নিচে, পুরো স্তরের নিচে আছে, যেরকম জায়গা পৃথিবীতে আর একটাও না। এই জন্য এটা খুব ইউনিক। এবং ওখানে একটা বিচিত্র, আমরা জানি মেরুজ্যোতি দেখা যায়, অরোরা অস্ট্রালিস, যেটা একমাত্র দক্ষিণে দেখা যায়। তো অ্যান্টার্কটিকা নিয়ে মানুষের খুব জানার আগ্রহ এই ইউনিকনেসের কারণে। কিন্তু মানুষ যেটা খেয়াল করে না, এটা কিন্তু শুষ্কতম, কারণ ওখানে বৃষ্টি হয় না বললেই চলে। তার চেয়ে বড় কথা, অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে পার্বত্য অঞ্চলময় মহাদেশ। আপনি জেনে অবাক হবেন, অ্যান্টার্কটিকার যে পাহাড়ের ছোট ছোট টিপগুলো আমরা দেখি, এটা কিন্তু প্রত্যেকটা 5 কিলোমিটার, মানে 5000 মিটার বরফের নিচে আছে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদির বিভিন্ন কিছুর কারণে অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে। এটার জন্য কিন্তু সারা পৃথিবী এফেক্টেড হবে। আপনি বাংলাদেশের রাজশাহীতে থাকেন না নিউ ইয়র্কে থাকেন, এটা ব্যাপার না। অ্যান্টার্কটিকার বরফ যে গলে যাচ্ছে, এটার জন্য পুরো মানব জাতিকে সাফার করতে হবে। আর এটার জন্য অ্যান্টার্কটিকা নিয়ে গবেষণা করাটা জরুরি, যে আমরা কি করলে এই কাজটা কিছুটা ক্ষতি কমাতে পারবো। অ্যান্টার্কটিকা সম্পর্কে তার এত আগ্রহের কারণ জানতে চাইলে তিনি তার ছোটবেলায় পড়া বইয়ের কথা উল্লেখ করেন, এবং তার উত্তর মেরুর যাত্রী লেখাতেও তিনি উল্লেখ করেছেন ছোটবেলায় তিনি একটা বই পড়েছিলেন, যার একটা লেখা পড়েছিলেন যার শিরোনাম ছিল দুধের মতো দেশের খোঁজে। কিন্তু অ্যান্টার্কটিকা যাবার পিছনে তার প্রেরণা কি ছিল? যখন আমরা জেনেছিলাম যে বাংলাদেশের একজন মানুষ ইনামাল হক, উনি 1997 সালে অ্যান্টার্কটিকা গিয়েছিলেন, এবং সেখান থেকে ঘুরে আসার পরে উনি আলোকচিত্র প্রদর্শনী করেছিলেন, ওনার ডায়েরি আমরা পড়েছি। ওইটা থেকেও আমি অনেক উৎসাহ পেয়েছি। আরে আমাদের দেশের মানুষ আমাদের ভাষায় কথা বলে, সে যদি ঢাকা থেকে চলে যেতে পারে অ্যান্টার্কটিকা, আমরাও কেন যেতে পারবো না? একটা বিষয় খেয়াল করেছেন, ইনামাল হকের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেলেন, ইনামাল হকের সাথে তিনি উত্তর মেরু গিয়েছেন, আবার ইনামাল হকের সাথেই তিনি অ্যান্টার্কটিকা যাচ্ছেন। কিন্তু কেন? তারা কি করবেন সেখানে? আমার ধারণা পৃথিবীর সব মানুষই দেখতে চায়। তার অন্যতম কারণ কিন্তু পেঙ্গুইন, বরফের সেই পাখি বলে যাদের আমরা মনে করি, যারা অপূর্ব সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না, সেই পেঙ্গুইন দেখার পৃথিবীর সবচেয়ে স্বপ্নের পাখিদের একটা অ্যালবাট্রস। 10 মাস 1 বছর ডানা মেলে সে উঠছে, এই অবস্থাতে ঘুমাচ্ছে, এই অবস্থাতে খাচ্ছে, কিন্তু সে ল্যান্ডে ফেরে না। তাদের অনেকগুলোই অ্যান্টার্কটিকার বেশ কিছু দ্বীপে ফিরে ব্রিডিং করার জন্য। এরকম দক্ষিণের বেশ কিছু পাখি, তাদের দেখার জন্য আপনার অ্যান্টার্কটিকা যেতেই হবে। সেই সাথে কিছু প্রাণী, বিশেষ করে তিমি, আমরা নীল তিমি দেখতে চাই। বিভিন্ন ধরনের সিল, লেপার্ড সিল আমরা দেখতে চাই, যেগুলো দক্ষিণে আছে। পেঙ্গুইন, অ্যালবাট্রস এবং নীল তিমি দেখা ছাড়াও অ্যান্টার্কটিকা ভ্রমণের আরও গভীর কিছু তাৎপর্যের কথা তারেক অনু আমাকে বলেছেন। এগুলো আমরা জানবো তার সাথে কথা বলতে বলতে, কিন্তু তার আগে জেনে নেই যে তিনি কোন জাহাজে যাবেন, জাহাজ নির্বাচন করলেন কিভাবে, কোথায় কোথায় যাবেন। আমরা যেহেতু পাখি দেখতে চাই, আমাদের একটু কেয়ারফুলি দেখতে হয়েছে যে এই কোম্পানিটা কোন কোন জায়গায় আমাদের নিয়ে যাবে, কোন কোন দ্বীপে নিয়ে যাবে। যেমন সাউথ জর্জিয়া, আমরা সবসময় সাউথ জর্জিয়া যেতে চেয়েছি। এখানে 2 কোটির উপরে পেঙ্গুইন থাকে একটা দ্বীপে, মানুষ থাকে না, বিভিন্ন ধরনের, এটা দেখতে চেয়েছি। আবার সাউথ শেটল্যান্ডে আমরা যাব। তো এরকম বেশ কিছু জায়গা যেগুলো আমরা যেতে চাই, আমরা দেখেছি কোন কোম্পানিটা আমাদের নিয়ে যাবে। আর দ্বিতীয়, অ্যান্টার্কটিকা ভর্তি বহু বাটপার কোম্পানি আছে, যারা আপনার কাছে টাকা যে পরিমাণ নিবে ওই পরিমাণ ঘোরাবে না। যেমন 5-6 দিনেরও কোম্পানি আছে, যারা আপনাকে নিয়ে গেল, ডিরেক্ট প্যাসেজ পার করে নিয়ে গেল, আসলো, আপনি একদিনের জন্য গেলেন, আপনার হিমবাহ দেখা হলো। এই কোম্পানিটা বেছে নেওয়াটাও একটা স্কিল, এটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এই কদিন আগে কলকাতা, আমাদের পাশের শহরই কলকাতা বলবো, কলকাতার প্রায় 1 কোটি রুপি বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। তাদের দলের আমার এক বন্ধুর মাসি ছিল, উনিও আমাদের সাথে জয়েন করেছে। যখন উনি জানতে পেরেছে যে আমাদের কোম্পানিটা আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে এটা ভুয়া নয়। এটা তো আপনার কোনো ভিসা পাসপোর্ট নাই, কোনো রাষ্ট্র সেখানে নাই। ঠিক, অ্যান্টার্কটিকা আপনি পৃথিবীর কয়েক দেশ থেকে যেতে পারবেন, কয়েকটা দেশ থেকে জাহাজ ছাড়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আর্জেন্টিনার দক্ষিণে একটা শহর আছে উসুয়াইয়া, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর। এবং চিলেরও দক্ষিণে আরেকটা শহর আছে পুন্তা আরেনা, পাটাগোনিয়ার শহর, তিয়ারা দেল ফুয়েগো। উরুগুয়ে থেকেও জাহাজ ছাড়ে, কিন্তু আমরা আমাদের জাহাজ ছাড়বে উসুয়াইয়া থেকে, আমরা ওইভাবেই প্ল্যান করেছি, এবং আমাদের জাহাজ ওইখানেই ফিরিয়ে নিয়ে আসবে। যার ফলে বাংলাদেশ থেকে যারা যাবে, তারা যাতে শুধু এক দেশের ভিসা নিলেই অন্য কোনো জটিলতায় পড়তে না হয়, সেটা আর্জেন্টিনার ভিসা, তাহলে সমস্যা হচ্ছে না। এর পথে কিন্তু আমরা একটা অদ্ভুত দ্বীপে যাব, সেটা ফকল্যান্ড। আপনি জানেন ফকল্যান্ড হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডমের আন্ডারে, যদিও সেটা আর্জেন্টিনার কাছে, যেটা নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের দীর্ঘ সময় বৈরী সম্পর্ক ছিল বা এখনো আছে।
অ্যান্টার্কটিকার বিশেষ জলবায়ুর কারণে সেখানে যাইতে তারেকনুকে কি ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে সে সম্পর্কেও আমি তার কাছে জানতে চেয়েছিলাম। তাই অ্যান্টার্কটিকা যাওয়ার প্রিপারেশন ও স্বপ্ন আমার অনেক বছরের, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা খুব উঠে পড়ে লেগে আমরা খুব মনের মতো একটা ট্রিপ পেয়েছি। কারণ অ্যান্টার্কটিকায় তো আপনি চাইলেই আর যেখানে সেখানে যেতে পারবেন না, তো 20 দিনের একটা ট্রিপ। আমাদের এই ভ্রমণটা কিন্তু ভ্রমণই আমি বলবো, এটা কঠিন, কিন্তু এটা খুব কঠিন কোনো অভিযান না। কাজেই আমি যদি এখন দক্ষিণ মেরু যেতে চাইতাম বা কোনো পর্বতে উঠতে চাইতাম, তাহলে যে ধরনের প্রিপারেশন লাগবে এটা ওই হিসেবে কিছুটা আরামপ্রদ। আমাদের চমৎকার একটা জাহাজ আছে, যে জাহাজে আমরা 20 দিন থাকবো, 200 লোক, সব মিলিয়ে প্রায় 300 লোক থাকবে সম্ভবত, বা 200 লোক থাকবে। তো জাহাজের কেবিন থাকবে, খাবার দাবার সব আছে, এগুলো কোনো ঝামেলা নেই। শুধু আমাদের ঠান্ডা ঠেকানোর জন্য এবং প্রতিদিন এক বা একাধিকবার আমরা জোডিয়াক নামের নৌকাতে জাহাজ থেকে নেমেই যে বিভিন্ন দ্বীপগুলোতে যাব, তিমি দেখতে যাব, আবার ফিরবো। তো তার জন্য কিছু পোশাক নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়া। পৃথিবীর সবচেয়ে কঠিন সমুদ্র বলা ড্রেক প্যাসেজকে, ওখানে অনেকেই সি সিকনেসে আক্রান্ত হয়, মাথা ঘুরে বমি করে, এগুলো তখন হবেই। ওগুলো আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। তিনি আমাকে বলছিলেন অ্যান্টার্কটিকার পরিবেশের উপরে গোটা পৃথিবীর পরিবেশ নির্ভর করে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, এই যে এত পর্যটক এত বিশাল বিশাল জাহাজ নিয়ে বারবার অ্যান্টার্কটিকায় যাচ্ছে, এতে করে পরিবেশের উপর কোনো প্রভাব পড়ছে কিনা। দেখুন, পৃথিবীর সবখানে আপনি যেখানে প্লেনে যাবেন, যেখানে জাহাজে যাবেন, যেখানে গাড়িতে যাবেন, পরিবেশের ক্ষতি আমরা যতই কম করার চেষ্টা করি ক্ষতি হবে। এই যে আমরা মোটরসাইকেলে আসলাম বা এতে যাচ্ছি, পরিবেশের ক্ষতি কিন্তু হচ্ছে। আমাদের এখনকার টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে পরিবেশের ক্ষতি যত সম্ভব কম করা। তো অ্যান্টার্কটিকার জাহাজগুলোতে খুবই স্ট্রিক্ট, তারা যে বাইরে খাবার নিয়ে যায় পুরোটা ফেরত নিয়ে আসে। কোনো রকম গার্বেজ, কোনো কিছু, একটা চিমটি প্লাস্টিক বা এনিথিং ডাম্প করার কোনো সুযোগ নেই। তো ওই হিসেবে পরিবেশের উপরে ইম্প্যাক্টটা কম। বরং যত মানুষ যাচ্ছে তারা যদি ফিরে এসে তাদের বন্ধুদের মাধ্যমে, তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যান্টার্কটিকা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এই মেসেজটা যদি ছড়িয়ে দিতে পারে, এটাতে হয়তো অ্যান্টার্কটিকার জন্য অতটা ক্ষতিকর নয়। কারণ অ্যান্টার্কটিকার বরফ যে গলছে, এটার পিছনে সারা পৃথিবীর দায় আছে। গ্লোবাল ওয়ার্মিং বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, এটা আমি রাজশাহীতে বসলেও দায় আছে, আমি যদি নিউ ইয়র্কে থেকে আমার দায় অনেক বেশি। কাজে এই হিসেবে আমরা মন্দের ভালো হিসেবে ওইটা দেখি যে এই মানুষগুলো এসে যাতে অ্যান্টার্কটিকা রক্ষার জন্য, সবচেয়ে বড় কথা প্রকৃতি রক্ষার জন্য, যাতে অন্য মানুষকে বলতে পারে। আপনাকেও ধন্যবাদ ভাই। তারেকনুর মতো পর্যটকের সাক্ষাৎকার নেওয়ার একটা বিপত্তিও আছে, তার ভ্রমণের নেশা ছোঁয়াচে। এখন আমার মতো অলস এবং জড় পদার্থের উপরে তার প্রভাব কতটা পড়বে এটা দেখার বিষয়। দেখা তো কতই হবে, তবে আমি আশা করছি আপনাকে যদি আমার পথে দেখা, পথে কোথাও যাবে না। আমরা যে চিন্তাটা করি তার চেয়ে পৃথিবী অনেক গুণ বড়। ইভেন অ্যান্টার্কটিকায় 20 দিনে আমি কি দেখবো?